ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞানের উপর যে ভিডিও আমি তৈরি করা শুরু করেছি, এটা দ্বিতীয় ভিডিও। আর আমি শুরু করেছিলাম পর্যায় সারণী দিয়ে। তাহলে পরে পর্যায় সারণী সম্পর্কে প্রথম ভিডিওতে যতটুকু পর্যন্ত করিয়েছিলাম সেটা হলো দুটো সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছিল, অষ্টক সূত্র এবং ত্রয়ী সূত্র। তো আজকে যেটা আমরা নিয়ে আলোচনা করব এই পর্যায় সারণীর, সেটিই বলা যেতে পারে তোমার প্রাণ। তো যে পর্যায় সারণীর কথা বারবার আমরা উল্লেখ করছি, যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকা কার দ্বারা প্রকাশিত হয়েছিল? বিজ্ঞানী মেন্ডেলিভ। তো মেন্ডেলিভের পর্যায় সারণী জানার আগে পর্যায় সূত্র কি উনি দিয়েছিলেন সেইটা আগে জানা দরকার। তা এই সূত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। তো পর্যায় সারণীর ক্ষেত্রে যে পর্যায় সূত্র প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে, তা সেই সূত্রটি আজও মেন্ডেলিভের পর্যায় সূত্র নামেই বিখ্যাত হয়ে আছে। তাহলে সেই সূত্রের বিবৃতি কি? তা উনি যে সূত্র প্রতিষ্ঠা করেছিলেন সেটি পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে। তাহলে পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে যে সূত্র মেন্ডেলিভ কর্তৃক প্রবর্তিত হয়েছিল সেই সূত্রের বিবৃতি হল মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তার পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। তাহলে তোমার সূত্রের বিবৃতি কি দাঁড়ালো? মৌলসমূহের বা বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, মানে পুনরায় আবার ফিরে আসে। তো এই সূত্রের ব্যাখ্যা দিতে গিয়ে তোমাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। তবে বারবার স্টাডি করতে হবে, একটা পর্যায়ে আয়ত্তে এসে যাবে। তা আমি মোটামুটি তোমাদের যে বিস্তারিত বিষয় মধ্যে ঢুকে বলার চেষ্টা করছি। আশা করি সমস্যা হওয়ার কথা নয়। দেখো কি হয়। তাহলে পরে মেন্ডেলিভের পর্যায় সূত্র যখন প্রবর্তিত হয়, তোমাদের বলা ভালো যে তখন তোমার 63টি মৌল প্রকৃতি থেকে আবিষ্কৃত হয়েছিল। অর্থাৎ 63টি মৌল সম্পর্কে ধারণা এসেছিল। উনি সেই 63টি মৌলই দ্বারাই তালিকা প্রকাশ করেছিলেন। তাহলে পরে এই যে উনি পর্যায় সূত্র যেটি প্রতিষ্ঠা করলেন, সেই পর্যায় সূত্র থেকে যে তালিকা প্রকাশিত হয়েছিল সেটাই পর্যায় সারণী নামে পরিচিত। তো এই তালিকাটা প্রকাশ হয়, পর্যায় সারণীর তালিকাটা প্রকাশ হয় 1871 খ্রিস্টাব্দে। ঠিক সমসাময়িক, আমি গত ভিডিওতে বলেছিলাম, লোথার মেয়ার জার্মানি বিজ্ঞানী, উনিও এই তোমার মৌলের উপর গবেষণা করে উনিও একটা তালিকা প্রকাশ করেন। কিন্তু উনার তালিকা প্রকাশিত হওয়ার সামান্য আগে মেন্ডেলিভের পর্যায় সারণী প্রকাশিত হয় বলেই মেন্ডেলিভের তোমার পর্যায় সারণীর কথা আসলেই
ম্যান্ডেলিপেরটাই বলা হয়। তো যাই হোক, এই যে তোমার হচ্ছে ও আর একটা কথা বলি, মেন্ডেলিপের পর্যায় সারণী এবং লোথার মেয়ারের পর্যায় সারণী দুটোই কিন্তু স্বীকৃত, কিন্তু মেন্ডেলিপেরটা কিছুদিন আগে প্রকাশিত হওয়ার কারণে ওটাই তোমার হচ্ছে ওনার নামেই পর্যায় সারণীর কথাটা আগে চলে আসে, সেজন্য লোথার মেয়ারের নামটার উচ্চারণ করা হয় না। তাহলে পরে এই যে তোমার হচ্ছে পর্যায় সূত্র, কেন পর্যায় কথাটা এলো? পর্যায় কথাটা আসার কারণ উদ্দেশ্য হচ্ছে এই যে তোমার হচ্ছে পারমাণবিক গুরুত্ব অনুসারে যখন মৌলগুলোকে সাজানো হচ্ছিল, ক্রমবর্ধমান মানে ক্রমবর্ধমান বলতে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি হতে হতে যে দেখা যাচ্ছে কি যে ধারাবাহিকভাবে তার ধর্মের পরিবর্তন হচ্ছে। এই ধর্মের পরিবর্তন কন্টিনিউ হচ্ছে না, একটা মৌল শেষ হওয়ার পরে আর একটা মৌল এসে দেখা যাচ্ছে যেখান থেকে শুরু করা হয়েছিল তার ধর্মের সঙ্গে তোমার হচ্ছে কি হচ্ছে, মিলে যাচ্ছে। ওই জন্যে তোমার হচ্ছে সূত্রের মধ্যে বলা হয়েছে ভৌত এবং রাসায়নিক ধর্ম ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হচ্ছে। তো এই যে তোমার হচ্ছে পর্যায়গতভাবে যে পুনরাবৃত্তি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পর্যায় সূত্র। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, বাস্তব অভিজ্ঞতা, যে সবার বাড়িতেই তো ঘড়ি নিশ্চয়ই আছে। ঘড়ির কথা চিন্তা করে দেখো যে সেকেন্ডের কাঁটা বারবার একটা তুমি হচ্ছে নির্দিষ্ট ঘর তুমি নির্দিষ্ট করে রাখো, দেখো ওই ঘরটা সে বারবার মানে প্রতি 1 মিনিট অন্তর অন্তর সে কি করছে, অতিক্রম করছে। তার মানে প্রতি 1 মিনিট তার হচ্ছে একটা পর্যায় হলো, মানে 1 মিনিট পর পর তার আবার পুনরাবৃত্তি ঘটছে। মিনিটের কাঁটা দেখো, একটা জায়গায় তুমি 12টাই ধরো, 12টার ঘর থেকে যাত্রা শুরু করে পুনরায় যখন 12টার ঘরে আসছে তখন 1 ঘন্টা হচ্ছে। এরকম 1 ঘন্টা পর পর তার কিন্তু আবার পুনরায় তার মূল জায়গায় সে ফেরত আসছে। এই জন্য তোমার হচ্ছে এই কথাটা পর্যায় নামকরণ করা হয়েছে। এরকম পর্যায় তুমি হচ্ছে সামনের দিকে এই শব্দটা বহুভাবে ব্যবহার পাবে, তা সেই জন্য পর্যায় সম্পর্কে একটু মনে রাখা দরকার যে পর্যায় বিষয়টা কি। মানে একটা গতির, একটা মনে করো ধরো তোমার দোলনা তো চড়েছো, ওই তোমার হচ্ছে যে দোলনা মনে করো কোথায় আছে, পার্কে টার্কে ইত্যাদি আছে, আমার মনে হয় ছোটবেলায় অনেকেই তোমরা পরিচিত। তাহলে দেখো যে এক প্রান্তে গিয়ে সেখান থেকে অন্য প্রান্ত গিয়ে পুনরায় আবার হচ্ছে যেখানে শুরু করেছিল প্রায় সেখানে চলে গেছে। সেই রকম এই গতির কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এটাকে আমরা হচ্ছে পর্যায় গতি বলছি। অর্থাৎ পর্যায় কথাটা এই সমস্ত যে তোমার হচ্ছে বিষয়গুলো আছে সেখানে আমরা পর্যায় শব্দটা এনেছি। আর হচ্ছে মৌলর যেহেতু ধর্ম এক পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো একটা মৌল গিয়ে যে মৌলটার থেকে শুরু করা হয়েছিল তার ধর্মের পুনরাবৃত্তি ঘটছে, এই জন্য এটার নাম হচ্ছে তোমার হচ্ছে কি করা হয়েছে, পর্যায় সূত্র বলা হয়েছে। তাহলে পরে পর্যায় সূত্র অবলম্বনে মৌলগুলির পর্যায়গত শ্রেণীভাগের দ্বারা যে শ্রেণীবদ্ধ তালিকা তৈরি করা হয়েছিল তাকেই পর্যায় সারণী হিসাবে তোমার হচ্ছে বলা হচ্ছে। আচ্ছা, এইবার তাহলে পরে দেখো পর্যায় মেন্ডেলিপের যে পর্যায় সূত্র তার থেকে যে তোমার হচ্ছে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেটা হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সারণী বলা হচ্ছে। কিন্তু যে তালিকা আমরা এখন ব্যবহার করি সেই তালিকাটা কিন্তু মূলত মেন্ডেলিপের পর্যায় সারণী নয়। সেটা কিভাবে গুলিয়ে ফেললে চলবে না। মেন্ডেলিপ যখন
তালিকা অর্থাৎ পর্যায় সারণী প্রকাশ করেন সেই সময় উনি তালিকার তালিকায় ওনার পর্যায় ছিল 7টি আর শ্রেণী ছিল 8টি। কিন্তু পরবর্তীকালে এই পর্যায় সারণীর যেটা আধুনিক ভার্সন নামকরণ করা হয়েছে কিন্তু মেন্ডেলিপেরই পর্যায় সারণী, কিন্তু তিনি যেভাবে সাজিয়েছিলেন অর্থাৎ পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে তালিকা প্রকাশ করেছিলেন, সেইটাকে না রেখে পরবর্তীকালে যেটা আধুনিক পর্যায় সারণী হিসাবে আত্মপ্রকাশ করানো হলো, সেই তালিকায় মৌলগুলিকে যে সাজানো হয়েছিল অর্থাৎ স্থান দেওয়া হয়েছিল সেটা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। পারমাণবিক সংখ্যা, তা পারমাণবিক সংখ্যার কথা মনে আছে তো? পারমাণবিক সংখ্যা কাকে বলে? পরমাণুর গঠনে পড়া হয়েছিল। সেটা কি? পারমাণবিক সংখ্যা হলো যে কোনো মৌলের একটি পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকে তত সংখ্যাকেই বলা হচ্ছে ওই মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা, বা ওটার আরেকটা নাম কি? পরমাণু ক্রমাঙ্ক। মানে ক্রমের অঙ্ক কত। তো এই যে তোমার হচ্ছে যেটা বলা হলো আধুনিক ভার্সনের যে তালিকা, সেটা হচ্ছে সাজানো হয়েছিল পারমাণবিক সংখ্যা দ্বারা। তা এইটা প্রবর্তিত হয়েছিল কখন? তোমার এক্স রশ্মি আবিষ্কার হয়ে গেছে। এক্স রশ্মি বা তোমার হচ্ছে এক্স রশ্মির বিকিরণ বলো, যাই বলো, এক্স রশ্মি বর্ণালী। সে বর্ণালী কি? বর্ণালী আমরা হচ্ছে আলোর মধ্যে বর্ণালী তো পড়া অনেকেরই হয়তো হয়েছে। তো এক্স রশ্মির যে বর্ণালী, তার উপর ভিত্তি করে তোমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে ওই এক্স রশ্মি বর্ণালীটাকে কাজে লাগিয়ে তোমার হচ্ছে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে বিজ্ঞানী তখনকার দিনে মোজলে নামক এক বিজ্ঞানীর তোমার হচ্ছে এই বিষয়টা এনেছিলেন। সেই মোজলের যে সূত্র ছিল, সেই সূত্র তোমাদের এখন জানার দরকার নাই। সেই সূত্র অনুসরণ করেই তোমার হচ্ছে আধুনিক পর্যায় সারণী ভার্সনটা তৈরি করা হয়েছিল। তো তাহলে পরে মেন্ডেলিপের যে পর্যায় সারণী যেটা প্রকাশিত হয়েছিল সেটা আমরা দেখতে পাবো না। আমরা যেটা হচ্ছে পর্যায় সারণী যেটা দেখব সেটা হচ্ছে আধুনিক ভার্সনের পর্যায় সারণী। সেটা মেন্ডেলিপের পর্যায় সারণী হিসাবেই পরিচিত, কিন্তু সাজানোটা উনি সাজিয়েছিলেন পারমাণবিক গুরুত্ব অনুসারে, মৌলগুলিকে স্থান দিয়েছিলেন। আর আধুনিক ভার্সনে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছিল। তাহলে পরে যদি পরীক্ষায় যদি দেওয়া হয় যে পর্যায় সারণীর প্রকৃত মেন্ডেলিপের প্রকৃত সারণীতে কটা পর্যায় ছিল, কটা শ্রেণী ছিল, তুমি সঙ্গে সঙ্গে তোমার উত্তর হবে 7টি পর্যায় ছিল আর 8টি শ্রেণী ছিল। তো এই যে চ্যাপ্টারটা যেটা করা হচ্ছে পরীক্ষায় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাদের অত জটিলতার কোনো হয় না, জটিলতার কোনো প্রশ্ন নেই। যা একটু পড়ানোটা একটু বিস্তারিতই পড়ানো হচ্ছে, তুমি শোনো, তোমার কাজে লাগবে। আর পরীক্ষার জন্য কি কতটা পড়ানো হবে সে তো প্রশ্ন আমি তৈরি করে তোমাদের বলেই দেব। তো আমাদের এখানকার ক্লাস 10-এর যে পরীক্ষাটা হয়, প্রশ্নে যে প্রশ্নগুলো থাকে সেগুলো এর মধ্যেই কমন পাওয়া যায়, এর বাইরে থাকে না। তবে চলো এবার তাহলে পরে
মেন্ডেলিপের পর্যায় সারণীর যে আধুনিক ভার্সন তার উপর যে তালিকাটা তৈরি করা হয়েছিল সেই তালিকাটাই আমি এবার একটু দেখাবো। তোমরা বোর্ডের দিকে আসো, আমি তো সব মৌলগুলো লিখবো না, তোমরা ওই যে তালিকাটা এখানে আমি এঁকেছি সেই তালিকাটার কোথায় কোন মৌল আছে সেটা বসানো হয়েছে। আর তোমাদের একটা কথা বলি, কিছু কিছু মৌল ছাড়া পুরোটা তোমাদের মুখস্থ হবেও না, এখন রাখারও দরকার কিছু নেই। ভবিষ্যতে যদি কেমিস্ট্রি নিয়ে কেউ গবেষণা করে বা ইত্যাদি ইত্যাদি সেই ভবিষ্যতে যদি করে তখনও ধীরে ধীরে সে নিশ্চয়ই রপ্ত করে ফেলবে। তা এখন অত কিছু তোমার হচ্ছে যে এত মৌল তার কোথায় কি আছে সেটা তোমাদের অত জানার দরকার নেই, জানার দরকার নেই কথাটা ভুল। তুমি যদি জানতে চাও তুমি জানো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় এখন অত মনে না রাখলেও চলবে, কিন্তু জানাটা জেনে রাখো। তো আমি এখানে যেটা তালিকা যেটা আমি বোর্ডে এঁকেছি, আমার যেটা যতটুকু প্রয়োজন তোমার জন্য সেইটুকুই মধ্যে সীমাবদ্ধ থাকছি, বা তার থেকে একটু বেশি বলছি। তুমি এইটুকুই তুমি হচ্ছে মনে রাখো, তাহলেই তোমার হচ্ছে হবে। তো পর্যায় সারণীর যে আধুনিক তালিকা, আবার বলছি পর্যায় সারণীর যে আধুনিক তালিকা সেই তালিকাটি প্রকাশিত হয়েছিল পরে আধুনিক ভার্সন যেটা, কিন্তু নাম মেন্ডেলিপেরই দেওয়া হয়েছে, মেন্ডেলিপেরই আধুনিক পর্যায় সারণী। তাহলে সেটা সাজানো হয়েছিল কিভাবে, স্থান দেওয়া হয়েছিল কিভাবে, পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা অনুসারে। তাহলে পরে আধুনিক ভার্সনের পর্যায় সূত্র কি? তাহলে দেখো পর্যায় সারণী অধ্যায়ের উপর কতগুলো সূত্র এলো। তুমি প্রথম পেয়েছো ত্রয়ী সূত্র, তারপর পেলে অষ্টক সূত্র, তারপর পেলে হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সূত্র। এখন যেটা আমি বলছি সেটা হচ্ছে মেন্ডেলিপের আধুনিক পর্যায় সূত্র, কিন্তু মূলত ওই সূত্রটা কিন্তু মেন্ডেলিপের নয়, ওটা পরবর্তীকালে তোমার হচ্ছে দেওয়া হয়েছিল। তাহলে সেই সূত্রটা কি, আধুনিক সূত্রটা কি? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম, মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম, তার পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। একই তোমার হচ্ছে প্রায় সূত্র, কিন্তু ওখানটায় মেন্ডেলিপের পর্যায় সূত্র যেটা সনাতন যে সূত্র, মানে পুরনো যে সূত্র, সেটার মধ্যে পারমাণবিক গুরুত্ব কথাটা বলা হয়েছিল, আর আধুনিক ভার্সনের পারমাণবিক গুরুত্বের ওই জায়গাটা মুছে দিয়ে ওইখানটায় লেখা হলো কি পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক কি হচ্ছে, পুনরাবৃত্তি ঘটছে। তো এই যে আধুনিক ভার্সনের উপর ভিত্তি করে যে পর্যায় সারণী তৈরি করা হয়েছিল সেই পর্যায় সারণী এবার একটু দেখো। যে তালিকাটা আমি এখানে তোমার হচ্ছে একটু আঁকার চেষ্টা করেছি, আমার বোর্ড তো খুব একটা বড় নয়, তবু একটু দেখানোর চেষ্টা করছি। এইবার একটু তাকাও তুমি, এইটা দেখো, এইখানটায় যদি তোমার ভিডিওতে দেখতে পাও, তবে আমি মুখে তো বলছি, এইটা হচ্ছে লেখা আছে এখানে পর্যায়। তাহলে পর্যায় কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। এই 7, এই তোমার কিন্তু এই নিয়মের বাইরে যেতে পারো না। তোমাকে ঠিক যেভাবে আছে সেইভাবেই তোমাকে প্রয়োগ করতে হবে, সেইভাবেই তোমার লেখার দরকার হলে লিখতে হবে। কি সেটা? যে পর্যায়গুলো যেটা লেখা হয়েছিল, দেখো ইংরেজি তোমার হচ্ছে অঙ্ক দ্বারা, ইংরেজি তোমার হচ্ছে অঙ্ক দ্বারা, মানে 1 2 3 4 5 6 7। আচ্ছা, আর শ্রেণী, এইটাকে বলা হচ্ছে শ্রেণী। তুমি হচ্ছে দেখো শ্রেণী কয়টা আছে, এইটা তুমি হচ্ছে পরে বলছি। শ্রেণী কয়টা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এটা বাদ দাও, এটা পরে সংযোজন করছি। 8খানা আছে। কয়টা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8খানা, 8টা আছে। এটা পরে বলছি, এটা পরে, এটা মনে করো নেই। তো এই যে 8টা শ্রেণী
বা 8টা গ্রুপ বা 8টা স্তম্ভ, এটাকে এক একটা স্তম্ভ বা শ্রেণী বা গ্রুপ বলা হচ্ছে। এই 8টা শ্রেণী বা গ্রুপ, দেখো অদ্ভুত ব্যাপার, এটা রোমান অক্ষরে লেখা। তাহলে পরে তোমার পর্যায়গুলোকে তোমার ইংরেজি লেটার দিয়ে লিখতে হবে, অঙ্ক দ্বারা লিখতে হবে, আর তোমার শ্রেণীটাকে লিখতে হবে রোমান অক্ষরে। এর বাইরে কিন্তু তুমি কোনোভাবেই যেতে পারো না। তাহলে তোমার পর্যায় সারণীতে তুমি পেলে রোমান হরফ দ্বারা 8খানা তুমি শ্রেণী পেলে, আর ইংলিশের তোমার অঙ্ক দ্বারা পেলে 7টা, ওটা পর্যায়। তাহলে পর্যায় কয়টা? পর্যায় 7টা, আর রোমান অক্ষরে তোমার শ্রেণী বা গ্রুপ কটা? 8টা। পাশে দেখো এটা কিন্তু শূন্য, ও না, এটা শূন্য, তাহলে এটা নবম শ্রেণী। তাহলে এটা নবম শ্রেণী, কিন্তু তোমার রোমান হরফে লেখা হয়নি, শুধু শূন্য বসিয়ে রাখা হয়েছে, ওটা কিন্তু শূন্যই। আচ্ছা, তাহলে এই শ্রেণীর নাম। তাহলে পরে তোমার আধুনিক পর্যায় সারণীতে, মেন্ডেলিপের আধুনিক পর্যায় সারণীতে তোমার টোটাল তুমি শ্রেণী কটা পেলে? 9খানা শ্রেণী পেলে। সেই 9খানা বা 9টা শ্রেণীর মধ্যে 8টা শ্রেণী রোমান হরফে লেখা, আর লাস্টে যেটা লেখা হয়েছে সেটা শূন্য দ্বারা প্রকাশ করা হয়েছে, ওটা শূন্য শ্রেণী বলা হচ্ছে। এই শূন্য লেখার মধ্যে একটা তাৎপর্য আছে, এটার একটা কারণ আছে। এমনি এমনি শূন্য ওখানে লেখা হয়নি, যে আন্দাজে একটা নাম শূন্য লিখে দেওয়া হয়েছে তা নয়, ওই শূন্যর মধ্যেও একটা তাৎপর্য আছে। তো এই যে তোমার তাহলে পরে তোমার রোমান হরফে যে গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপ তোমার কয়টা করা হয়েছে? গ্রুপ বা তোমার শ্রেণী বা তোমার স্তম্ভ 8টা রোমান হরফে লেখা হয়েছে, একটা শূন্য করা হয়েছে। এইবার তোমাদের একটা কথা বলি, সনাতন যে তোমার তালিকা যেটা ছিল, অর্থাৎ মেন্ডেলিপের যে নিজস্ব যে তালিকাটা যেটা ছিল, সেই তালিকায় সময় শূন্য শ্রেণী ছিল না। সেখানে মূলত 8টাই শ্রেণী ছিল, শূন্য শ্রেণী ছিল না। কারণ শূন্য শ্রেণীতে, আমরা পরে দেখাবো, শূন্য শ্রেণীতে যে মৌলগুলো স্থান পেয়েছিল, আমি আবার বলছি, শূন্য শ্রেণীতে, শ্রেণী বলতে কিন্তু এইরকম উপর থেকে নিচ একটা স্তম্ভ, এই শূন্য শ্রেণীতে যে সমস্ত মৌল স্থান পেল, মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন ওই মৌলগুলো আবিষ্কৃত হয়নি। সেই জন্য উনি ওই 8ম পর্যন্তই থেমেছিলেন, উনি 9ম স্তম্ভটা আনতে পারেননি। যদি তোমার প্রশ্ন করা হয় যে এই প্রশ্ন এই ধরনের হয় আর কি, মেন্ডেলিপের নিজস্ব বা মেন্ডেলিপের পর্যায় সারণীতে শূন্য শ্রেণী ছিল না কেন, তোমার উত্তর হবে যে মেন্ডেলিভ যখন তালিকা তৈরি করেন সেই সময় তোমার ওই শূন্য শ্রেণীতে যারা স্থান পেয়েছিল তারা আবিষ্কৃতই হয়নি। তাহলে তারা কারা? তো ওই শূন্য শ্রেণীতে যারা আছে, ওখানে মনে করো ওই 1, 2, 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায় মোট কটা? 7টা। তো জেনে রাখো, ওই তোমার শূন্য শ্রেণীতে ওই স্তম্ভে পরপর উপর থেকে নিচ পর্যন্ত 6টা মৌল, তোমার কটা? 6টা মৌল স্থান পেয়েছিল। 6টা মৌল মেন্ডেলিপের পর্যায় সারণী যখন তৈরি হয় তখন এদের আবিষ্কার হয়নি। আর ওই যখন আধুনিক ভার্সনের যে তালিকা প্রকাশিত হলো তখন তোমার কিন্তু এরা আবিষ্কৃত হয়ে গেছে। তাহলে পরে এই গেল। তাহলে প্রথম প্রশ্ন তোমার কি ছিল, যে মেন্ডেলিপের পর্যায় সারণীতে 9ম শ্রেণী বা শূন্য শ্রেণী ছিল না কেন? তার উত্তর, সেই সময় তারা আবিষ্কৃত হয়নি। যখন শ্রেণীটা এলো
তখন তারা নিশ্চয়ই আবিষ্কৃত হয়েছিল বলেই শ্রেণী এলো। ওটা কখন এলো? আধুনিক ভার্সানে যখন হচ্ছে তালিকাটা প্রকাশিত হয় তখন ওরা আবিষ্কৃত হয়ে গেছে। তারা কারা? তারাই তোমরা হচ্ছে এতদিন ধরে শুনে এসছো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, সেই নিষ্ক্রিয় গ্যাস ছটা। সেই 6টা নিষ্ক্রিয় গ্যাসকে তোমার হচ্ছে পরপর 6 নম্বর শ্রেণী পর্যন্ত তাদের কি হয়েছিল? স্থান দেওয়া হয়েছিল। আর সেই 6টা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? সেই 6টা নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে, পরপর আমি বলছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তো তোমাদের 9 থেকে একটা বিষয় প্রায় বাধ্য করা হয়েছিল মনে রাখার জন্যে। সেটা কি? পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুসারে পরপর তোমার হচ্ছে 20খানা মৌল মুখস্থ করানো হয়েছিল। সেটা তুমি কিভাবে মুখস্থ করেছো বা করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এখানেও কিন্তু ওটা লাগবেই। কয়টা? 20টা। যা তোমাদের হচ্ছে মাধ্যমিক পর্যন্ত যে প্রশ্ন আছে সেই 20টার মধ্যেই সীমাবদ্ধ। সেই 20টা পরপর কিন্তু যদি স্মরণে না থাকে আবার তোমার হচ্ছে একটু লিখবে বা লিখে ওটাকে মনে করবে, মনে আনবে। ওটাকে তোমার করতেই হবে 20টা। যে 20টার প্রথমটা হাইড্রোজেন আর শেষেরটি ক্যালসিয়াম। তো এই 20টার মধ্যে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস 3টে তুমি অলরেডি পেয়ে যাবে, আর বাকি 3টের কথা তো আমি বললামই। তাহলে কি কি এলো? হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে তোমার হচ্ছে জেনন, তারপরে রেডন। তা এই যে 6টা নিষ্ক্রিয় গ্যাস তাদেরকে রাখা হয়েছে কোথায়? তো এই 6টা মৌলকে রাখা হয়েছে 0 শ্রেণীতে বা 9ম শ্রেণীতে। ওটা 9ম লেখা যাবে না, আবার বলছি ওটা 0ই লিখতে হবে। তো এখন কথা হচ্ছে 9ম না লিখে 0 কেন লেখা হলো? 0টাই কেন বেছে নেওয়া হলো? তার কারণ হলো এই যে এ পর্যন্ত যতগুলো মৌল পরমাণুর অস্তিত্ব আমরা জানি বা পাওয়া গেছে, অত তো ধরো সবার এই যে তোমার এতগুলো নাম হয়তো কেমিস্ট্রির যারা হচ্ছে স্পেশাল আছেন ওনাদের হয়তো মুখস্থ পুরোটা থাকতে পারে। তো তোমার যতগুলো মনে থাকে বা তুমি যদি মৌলগুলোর নাম সবই মুখস্থ রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়। যদি মনে রাখতে পারো তো ভালো, আর না পারলে যতগুলো পারবে ততগুলোই তোমার হচ্ছে কাজে দেবে। কিন্তু ওই 20খানা পরপর ওটা কিন্তু তোমার অবহেলা করলে চলবে না, ওটা তোমার মুখস্থ রাখতেই হবে এবং পরপর পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে তোমার মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, 10 হচ্ছে তোমার নিয়ন, 11 সোডিয়াম, 12 তোমার 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম। এইরকম পরপর তোমার হচ্ছে মনে রেখে তোমার হচ্ছে ক্যালসিয়াম অবধি রেডি রাখতেই হবে।
তো যাই হোক, মূল জায়গা থেকে সরে গেলাম। তাহলে পরে শূন্য, এদেরকে এই নিষ্ক্রিয় গ্যাসকে শূন্য শ্রেণীতে রাখা হলো কেন? শূন্য নামকরণই বা কেন করা হলো? শূন্য নামকরণের কারণ হচ্ছে এই যে 6টা মৌল, মানে নিষ্ক্রিয় মৌল, এদের যোজ্যতা শূন্য। এরা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অংশগ্রহণ করে না, এর যোজ্যতা শূন্য। ওই জন্য এদেরকে শূন্য শ্রেণী নাম দেওয়া হয়েছে। আরো একটা ইনফরমেশন দেই, এই যে 6টা নিষ্ক্রিয় গ্যাস মৌলের পরমাণুর কথা বলা হলো, এদের মধ্যে তোমাদের তো ইলেকট্রন বিন্যাস তো শিখেই এসছো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন থাকে। ওর পরমাণু ক্রমাঙ্ক 2, তার মানে ওর ইলেকট্রন আছে 2টো। ওর সর্ববহিস্থ কক্ষে তোমার ইলেকট্রন থাকে কটা? ইলেকট্রন থাকে 2টো। আর বাকি যে 5খানা নিষ্ক্রিয় গ্যাস আছে, তাদের সর্ববহিস্থ কক্ষে প্রত্যেকের 8টা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আর পরবর্তীকালে এই চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে যে আমরা যখন পরের অংশ বা অধ্যায়গুলো দেখতে থাকবো, তখন দেখব যে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকার কি মহিমা। অর্থাৎ তোমার হচ্ছে 8টা ইলেকট্রন যদি সর্বশেষ কক্ষপথে থাকে, তাহলে পরে তাদের যোজ্যতা শূন্য হয়। আর তারাই হচ্ছে এই 6টা, বাকি কিন্তু আর কেউ নেই। শুধু এই 6টা, বাকি কেউ নেই, এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এটা গেল একটা দিক। ও আরেকটা কথা বলি, তাহলে এই যে 6খানা যে তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে, এই 6টা নিষ্ক্রিয় গ্যাস সে রেডন যেটা বলা হলো, অর্থাৎ ষষ্ঠ যেটা নামকরণ করা হলো রেডন। পরবর্তীকালে আমরা যেটা জানবো, যেটা এখনই আমি বলে দিচ্ছি, সেটা কি, যে এই 6টা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রেডন হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে এই যে তোমার এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমি এতক্ষণ কেন সীমাবদ্ধ আছি, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়, এখান থেকে প্রচুর তোমার হচ্ছে প্রশ্ন হয়। তো এই যে তোমার হচ্ছে দেখো, এরা তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ তাদের যোজ্যতা নেই। কেন? তাদের হচ্ছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, সেই জন্য এদের যোজ্যতা বেরোয়নি। তাই এরা কারোর সঙ্গে সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা হচ্ছে একাকী থাকতেই পছন্দ করে, ধরে নাও। আচ্ছা, এদেরকে আরেকটা নাম আছে নোবেল গ্যাস, আরেকটা নাম আছে সম্ভ্রান্ত গ্যাস। এই সম্ভ্রান্ত কথাটা কেন বলা হচ্ছে, এবার অন্যভাবে না নেওয়াই ভালো, আমি প্রাসঙ্গিক হয়ে বলছি। যারা অধিক সম্ভ্রান্ত তারা সবার সঙ্গে মিশতে পারে না। যারা ভিভিআইপি, তারা সমাজের সব শ্রেণীর সঙ্গে সরাসরি মেশা তাদের পক্ষে সম্ভব নয়, সেটা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। সেই জন্যে এই নিষ্ক্রিয় গ্যাস যেহেতু সবার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে চায় না, সবার সঙ্গে তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, সেই জন্য এদের নামকরণ করা হলো কি সম্ভ্রান্ত গ্যাস। তাহলে দেখো, তাহলে এখান থেকে তোমার হচ্ছে কত প্রশ্ন আসতে পারে। 1 নম্বর কথা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে এরা মানে 9 নম্বর শ্রেণী বা 0 শ্রেণী ছিল না কেন? কারণ এরা আবিষ্কৃত হয়নি। দ্বিতীয়টা কি? দ্বিতীয় প্রশ্ন কি, যে দ্বিতীয় প্রশ্ন এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের জন্য শূন্য নামকরণ করা হলো। কেন? এদের যোগ্যতা নেই। তারপর এদের আরেকটা নামকরণ কি করা হলো? নোবেল গ্যাস করা হলো। আর নোবেল গ্যাস আর হচ্ছে যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে তোমার হচ্ছে বলা হলো সম্ভ্রান্ত গ্যাস। তাহলে পরে এই যে তোমার হচ্ছে শূন্য শ্রেণীর তাৎপর্য তো নিশ্চয়ই বোঝা গেল। আর তাহলে পরে এবার হচ্ছে পর্যায় সারণী, যেটা কথা আর কি বলা হচ্ছে বারবার, সেই সম্পর্কে চলো এবার একটু দেখি।
দেখো তাহলে পরে এই যে তোমার হচ্ছে তালিকাটা তৈরি করা হয়েছিল, এই তালিকার এই যে 7টা যে পর্যায়, এই 7টা পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে কতগুলো মৌল থাকবে সেইটা কিন্তু তোমার মনে রাখতে হবে। তো আমি একে একে বলছি। প্রথম যে পর্যায়, দেখো আমি এখানটা শুধু দুটো লিখেছি। প্রথম পর্যায়ে 1 নম্বর পর্যায়ে কেবলমাত্র 2টো মৌল আছে। 2 নম্বর আর 3 নম্বর পর্যায়ে ভালো করে শুনবে যে তাহলে 1 নম্বর পর্যায়ে তোমার হচ্ছে কটা মৌল আছে? 2টো। 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ে আছে 8টি করে মৌল। 4 আর তোমার হচ্ছে এই যে 4 এবং 5, এই দুটো তোমার পর্যায়ে আছে 18টি করে মৌল। 6 নম্বরে আছে 32টা মৌল। আর 7 নাম্বারটাকে বলা হয় অসম্পূর্ণ। 7 নম্বরে এটা অসম্পূর্ণ যেহেতু বলা হচ্ছে, সেখানে কতগুলো থাকতে পারে, যত এই যে তোমার হচ্ছে যতগুলো মৌল এ পর্যন্ত পাওয়া গেছে তাহলে তাদেরকে বসিয়ে পরবর্তীগুলোকে তোমার হচ্ছে ওই 7-এ অসম্পূর্ণ আছে তার মধ্যে যে কটা বসানো যায়। তাহলে পরে আমি এইবার হচ্ছে দেখো, তাহলে 1 নম্বর পর্যায়ে আছে কটা? 2টি মৌল। আমি আবার একটু বলছি, 2 নম্বর ও 3 নম্বর তোমার এই দুটোতে আছে কটা? 8টি করে মৌল। 4 ও 5 নম্বরে আছে কয়টা করে? তোমার হচ্ছে 18টি করে মৌল। 6-এ আছে তোমার 32টা মৌল। আর হচ্ছে 7, এটা অসম্পূর্ণ। এটা তোমার হচ্ছে অসম্পূর্ণ। তো এই যে তোমার হচ্ছে যে পর্যায়গুলো যেটা লেখা হয়েছে, এই সবগুলো পর্যায়ের কিন্তু এক একটা নাম আছে। প্রথম পর্যায়ে আছে মাত্র 2টো, এজন্য এর নাম হলো অতি হ্রস্ব পর্যায়। এখানে আছে 8টি করে মৌল এই দুটোতে, এর জন্য নামকরণ হলো হ্রস্ব পর্যায়, তার মানে অতি কথাটা থাকলো না। 4 ও 5-এ 18টি করে মৌল আছে, তাহলে 8-এর থেকে বেশ কিছু বেশি, এটার নামকরণ করা হলো তোমার দীর্ঘ পর্যায়। আর 6 নম্বরে আছে 32টি, এই জন্য এর নামকরণ করা হলো অতি দীর্ঘ পর্যায়। আর 7টা অসম্পূর্ণ। তাহলে এইবার 2, 8, 8, 18, 18, 32 তুই মনে রাখবি কি করে? এটা মনে রাখতে হবে। তাই সামান্য একটু সূত্র মনে রাখার আছে, কিন্তু সেটা একদম পরিপূর্ণতা পায় না। কিন্তু তুমি যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে তো ভালোই হয়। সেটা কি? দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস করি তোমার হচ্ছে ক্লাস 10 অবধি, সেটা কত? 2n² এই সূত্র ধরে। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 1, 2, 3 ইত্যাদি। তাহলে n যদি 1 হয় তাহলে 2, n যদি 2 হয় তাহলে 8, n যদি 3 হয় তাহলে পরে 18, n যদি তোমার হচ্ছে 4 হয় তাহলে কত? 32। তাহলে ইলেকট্রন বিন্যাসের সময় কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করেছিলাম, কারণ প্রথম কক্ষপথে সর্বাধিক 2টো থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টি থাকতে পারে, তৃতীয় কক্ষপথে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে, চতুর্থ কক্ষপথে সর্বাধিক 32টি থাকতে পারে। তাহলে এবারে 2, 8, 18, 32 এই 4টে সংখ্যা এসছে তো এখানটায়। কিন্তু পার্থক্যটা কি? তুমি হচ্ছে
প্রথমটা যেহেতু দুটো আছে, ওটা দুটো দিয়েই চলে গেল, কিন্তু ওই যে পরে যে 8-এর পরে 18, কিন্তু 8টা দুটো কক্ষ নিতে হবে, এটুকু মনে রাখতে হবে। তাহলে 1-এ দুটো আছে, 2 এবং 3-এ আছে 8টি করে, 4 এবং 5-এ আছে তোমার হচ্ছে 18টি করে, 6-এ আছে 32টা। সেই জন্যে তোমার হচ্ছে ওটার নাম হলো কি, অতি দীর্ঘ পর্যায়, আর এটা অসম্পূর্ণ। এইভাবে তুমি হচ্ছে মনে রাখো 2, 8, 8, 18, 18, আর হচ্ছে 32, 6 নম্বর, আর পরেরটা হচ্ছে অসম্পূর্ণ। তাহলে পরে এই যে তোমার হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে এ পর্যন্ত আমরা যতটুকু করলাম, আজকে আমরা এখানেই মানে শেষ করব। এরপরে এই তালিকাটা মনে রাখো। তুমি তো ভিডিওতে এটা থেকেই গেল, আমি আবার আজকে যেখান থেকে শেষ হলো সেখান থেকেই তোমার হচ্ছে এইটাকে আমরা কি করব, শুরু করব। কারণ একদিনে অত বললে হয়তো বিষয়টা আরো জটিল বা তোমার হচ্ছে গোলমাল হয়ে যাবে। তা প্রথম যে ভিডিওটা হয়েছিল সেটা, তার সঙ্গে এটা লিঙ্ক করে তোমরা হচ্ছে দুটো আস্তে আস্তে রপ্ত করতে চেষ্টা করো। আমি ধীরে ধীরে এই চ্যাপ্টারটা শেষ করব। তোমার পুরোটাই বুঝিয়ে আপাতত মনে হচ্ছে না যে এটা কঠিন খুব একটা হবে। এখান থেকে যা প্রশ্ন আসবে সবই তোমরা পারবে। তাহলে পরে আমি একটু আজকের বিষয়গুলো সামারি দিয়ে একটু শেষ করছি। তাহলে মেন্ডেলিপের পর্যায় সূত্র, ওটা সনাতন সূত্র। পরে এলো আধুনিক ভার্সান, সেই আধুনিক ভার্সান থেকে তোমার হচ্ছে এই তালিকাটা দেখানো হয়েছে। প্রথম তালিকা যেটা উনি প্রকাশ করেছিলেন, সেখানে তোমার হচ্ছে 63খানা মৌল ছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এর মধ্যে যে কথাটা আমরা বলিনি, যেটা তোমার হচ্ছে আগামী দিন বলবো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আছে। তাহলে পরে প্রত্যেকটা ভিডিও পুরোটাই তোমরা দেখবে। যদিও ইউটিউবের যে ভিডিওগুলো সব ছোট ছোট হয়, কিন্তু আমার এখানে ছোট করার কোনো অবকাশ নেই, আমার একটু বড় বড়ই করতে হবে। কারণ এই পড়াটা ওই 10 মিনিট 15 মিনিট করলে যতটুকু পড়া হবে সেটা খুব অত্যন্ত সংক্ষিপ্ত, উপরে কিছু হবে না। একটু দীর্ঘ সময় ধরে এটা তোমার হচ্ছে করতে হচ্ছে, কারণ তোমার স্বার্থ হচ্ছে পরীক্ষা দিতে হবে, তোমার বিষয় সম্পর্কে বিস্তারিত তোমার হচ্ছে জানতে হবে। সেই জন্য আমার এই বিস্তারিত তোমার হচ্ছে সময় নিয়ে করতে হচ্ছে। তো ঠিক আছে, আজকে তোমার হচ্ছে এই পর্যন্তই থাক। পরের ভিডিও আবার দেখা হবে, আর তৃতীয় ভিডিও সামনের দিন আমি পাঠাবো।